পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু জানি, আমার এখন পর্যন্ত আমার জানা নাই পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করার জন্য এত পরিমাণ মামলা করতে পারে। এটা আমি জানি না। হেদায়তুল্লাহ হতে পারে একটা ছেলে যে রাজনীতি কিছুই বুঝে না, তার মামলাটাও যখন সিএমএম কোর্ট থেকে জামিন দিল না, তখন আমাদের বোঝা হয়ে গেছে আসলে হেফাজতের কোন নেতার ভাগ্যেই সিএমএম কোর্ট থেকে কিন্তু নিম্ন আদালত থেকে জামিন জুটবে না, তাদেরকে উচ্চ আদালতে যেতেই হবে। কারণ আমি মামলার প্রত্যেকটা পর্যায়ের সাথে জড়িত, প্রত্যেকটা পদক্ষেপের সাথে আমি জড়িত। সুতরাং মামলাটা কোন পর্যায়ে আছে, কি হচ্ছে, কতটুকু আগাচ্ছে, একদম টোটাল আমার সামনে পরিষ্কার ক্যামেরার মতো। দায়িত্বশীল যে কিংবা হেফাজতের কর্মী যারা আছেন তাদেরকে পেরেশানি হয়েছে নিষেধ করবো, আমি বলবো আর কয়টা দিন সবর করেন, ইনশাআল্লাহ সব মামলা প্রত্যাহার হয়ে যাবে। সব মামলা, একটা মামলা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত জুলাই প্রতিরোধের কথকতা আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা শরীফ হুসাইন, যিনি বিগত স্বৈরাচার আমলে মাঠের আন্দোলনের পাশাপাশি মামলার পরিচালনা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নীরবে, নিবৃত্তে এবং নিঃস্বার্থভাবে জড়িত ছিলেন। আজকে আমরা আমাদের আয়োজনে তার কাছ থেকে শুনবো আমাদের মনের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো জানি আপনি বিগত 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদের যে আমলটা, এই পুরনো আমলে যত মামলা মোকদ্দমা হয়েছে বিশেষ করে ইসলামপন্থীদের উপর, এই প্রত্যেকটা বিষয় আপনি, বেশিরভাগ বিষয়গুলো আপনি পরিচালনা করেছেন, মামলার আইনি সহায়তা করেছেন। তো কিভাবে এগুলো শুরু করলেন এবং কিভাবে পরিচালনা করলেন, এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মূলত কোর্ট কাছারি এবং জেলখানার সাথে সম্পৃক্ত হই 2001 সালে, সম্ভবত যতটুকু মনে পড়ে। আমাদের মাদ্রাসার 40 জন ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন। সেই সুবাদে তৎকালীন রহমানিয়ার ছাত্র, বর্তমান জামিয়া রহমানিয়ার শিক্ষক মুফতি সাইদ আহমদ সাহেবের সাথে আমি প্রথম কেন্দ্রীয় জেলখানায়, চকবাজারে যারা আগে ছিল সেখানে যাই। এটাই আমার জীবনের ফার্স্ট কোনো জেলখানায় যাওয়া। তো সেখানে গিয়ে এখন বর্তমান ময়মনসিংহ বড় মসজিদে যিনি মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ ভাই, তৎকালীন সময়ে 2001 সালে উনি দাওরা হাদিস পড়তেন। সেই সময় ওনারা গ্রেফতার হয়েছিলেন 40 জন। তা আমি প্রথমে ওই জেলখানায় চকবাজারে যাওয়ার পরে সাইদ ভাই সহ আমরা ওখানে ওনাদের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় জিনিস আদান প্রদান করি এখানে। এটা হলো আমার প্রথম জীবনের ফার্স্ট একেবারে জেলখানার সাথে সম্পৃক্ত হওয়া। এরপরে মাঝখানে লম্বা সময় গ্যাপ গেছে। সেই সময় তো আর কোনো মামলার তেমন কোনো ঝুঁকি ঝামেলা ছিল না। বিএনপি ক্ষমতায় আসছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, চারদলীয় জোটের সময়। সেই সময় মামলার তেমন কোনো ছিল না, আর আমিও তখন মামলা সম্পর্কে তেমন ধারণা রাখতাম না। সেই সময়ে মামলা সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল ছিলেন মুফতি সাইদ আহমদ সাহেব, রহমানিয়ার শিক্ষক। তো এরপরে ধারাবাহিকভাবে 2006 থেকে 2008 নির্বাচন ইত্যাদি সব কিছু মিলিয়ে আবার যখন 2013 সালে আওয়ামী লীগের সঙ্গে মানে ইসলামপন্থীদের একটা বিরোধ তৈরি হয়, বিশেষ করে শাপলা চত্বর কেন্দ্রিক, সেখানে যে হেফাজতের 5 মে যে গণহত্যা চালায় আওয়ামী লীগ, এরপর থেকে আওয়ামী লীগ আসলে মামলার পিছনে তারা পড়ে যায়। আমরা শেখ হাসিনার অনেক দোষ বলি, শেখ হাসিনাকে অনেক উপাধিতে আমরা ভূষিত করি। শেখ হাসিনা একজন গুমকারী, শেখ হাসিনা মানে সন্ত্রাসী, সে ভোট চোর, অনেকভাবে শেখ হাসিনাকে আমরা সংজ্ঞায়িত করি। শেখ হাসিনা একটা পরিচয় কিন্তু আছে, সেটা শেখ হাসিনাকে মামলাবাজ। শেখ হাসিনাকে এটা একটা বড় পরিচয়। শেখ হাসিনা যেরকম ফেসিবাদী, ফেসিস্ট, শেখ হাসিনা যেরকম খুনি, শেখ হাসিনা যেরকম গুমকারী, শেখ হাসিনা যেরকম মানুষের অধিকার হরণকারী, ভোট হরণকারী, সবচেয়ে বড় একটা পরিচয় তার, সে একটা মানে মামলাবাজ, চরম পর্যায়ে মামলাবাজ। পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু জানি, আমার এখন পর্যন্ত আমার জানা নাই পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করার জন্য এত পরিমাণ মামলা করতে পারে। এটা আমি জানি না, থাকতে পারে, আমার ধারণা যে নাই। মামলার একটা লিমিট থাকা উচিত। লক্ষ লক্ষ মামলা করছে, এবং মামলাগুলো যদি কোনো রকমের কোনো বাস্তবতা থাকতো, তবুও একটা কথা আছে যে হ্যাঁ একটা ঘটনা ঘটছে, এটার সাথে ওনারা জড়িত, ওনাদের মামলা করলাম। তো যাই হোক, সেই 13 সালে সেই আমাদের শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করে
আমাদেরকে আবার সেই মামলা আসামি বানাইলো। মানে কতটা মানে নির্মম, যে একজন মানুষকে হত্যা করা হলো, একজন মানুষকে আহত করা হলো, একজন রক্তাক্ত করা হলো, লাশ গুম করা হলো, মামলা তো নেওয়া হলোই না, বরং পাল্টা যারা নিহত হলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে শেখ হাসিনা মামলা দিল। সেই 13 সাল থেকে মামলার বোঝা টানা শুরু হয়েছে ইসলামপন্থীদের। সেই সুবাদে সেই সময়ে ইসলামপন্থী সবাই মোটামুটি গ্রেফতার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন তৎকালীন। তো সেখানে আমাদের বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক সাহেব, উনিও গ্রেফতার হয়েছিলেন। তো আমি যেহেতু সেই সময় ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং বাহিরের কার্যক্রমের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল, একটা দৌড়চাপের একটা বিষয় ছিল, আমি সেটা পারতাম। তো 2013 সাল থেকে মূলত আমি মামলা কোর্ট কাছারির সাথে এই দ্বিতীয়বারের মতো 2001 সালের পরে 2013 সালে এসে মামলার সাথে আমি আবার সম্পৃক্ত হই। সেই সময়ে মামুন সাহেবের অনেকগুলো মামলা ছিল ঢাকায়, বিশেষ করে মিরপুরে, পল্টনে, দারুসালাম, মতিঝিল, রমনা, এগুলোতে মামলা ছিল। তো সেই সময়ে আদালত, তারপরে কাশিমপুর, তারপর আবার খুলনা জেলখানা, তারপর চকবাজ জেলখানা, এই জায়গাগুলোতে আমরা ঘুরপাক খাইতাম। আসামির মতো ঘুরতো, আর আমরা তদবিরকারক হিসাবে আসামির পিছনে আমরা এইভাবে ঘুরতাম। দিনের বেলা কোর্ট শেষ সময়ে আমরা জেলখানায় যেখানে থাকতাম আমার ওদিকে আমরা যোগাযোগ করতাম। তো সেই সময়ে 13 সালে আমার মামলা সম্পর্কে খুব বেশি একটা ধারণা হয়েছে সেটা বলা যাবে না, তবে কোর্ট কাছারি সামান্য কিছু বুঝতাম 13 সালে। তো সেই 13 সালে তো মামুন সাহেব 83 দিন জেলখানা ছিলেন, 3 মাসের মতো। তো সেই সময় হুজুর যখন কাশিমপুর থেকে খুলনা যাইতেন, তখন আমিও চেষ্টা করতাম, আমিও যাইতাম মামলার কাজে। আবার যখন খুলনা থেকে উনি ঢাকা চকবাজারে আসতেন, পুলিশের গাড়ির পিছনে আমরাও আলাদা গাড়ি নিয়ে আসতাম। আবার চকবাজার থেকে যখন কাশিমপুর যাইতেন, তখন পুলিশের গাড়ির পিছনে আমরা যাওয়া লাগতো। ওখানে কিছু কাজ ছিল, এরকম একটা কিছু ওলট পালট হয়েছে। 13 সালেও আমাদের ভিতরে, বিশেষ করে হেফাজতের ভিতরে মামলা পরিচালনার জন্য কোর্টের বাইরে, আইনজীবীর বাইরে আমাদের ভিতরে মামলা পরিচালনার খুব দক্ষ লোক ছিল বলে মনে হয় না। লালবাগ কেন্দ্রিক মুফতি আমিন সাহেব হুজুরের সময়ে কিছু লোকজন ছিলেন, আরও কিছু থাকতে পারে, তবে ব্যাপকভাবে মামলার এত বেশি পেরেশানি কারো বহন করতে হয় নাই। এইভাবে 2013 সাল গেল। 2013 সালে ওনারা মুক্তি পাইলেন, স্বাভাবিক হইল। আবার 2021 সালে এই মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে আগমনকে কেন্দ্র করে 2021 সালের 26শে মার্চের ওই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করলো, যেখানে মূল টার্গেটে ছিল ইসলামপন্থী নেতৃবৃন্দ এবং ইসলামপন্থী দলগুলো। মূলত যখন উত্তেজনা তৈরি হয়েছে ভাস্কর্যকে কেন্দ্র করে, তখন আমি ব্যক্তিগতভাবে বুঝতেছিলাম যে এবার মনে হয় মামলার বড় ধরনের একটা দখল আমাদেরকে বহন করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের নির্দেশনা এবং সংগঠনের দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে আমি মোটামুটি কোর্ট কাছারি যারা আমাদের ইতিপূর্বে 2013 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত যে সমস্ত আইনজীবীরা আমাদের আলেম ওলামাদের মামলা পরিচালনা করছে, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আগের থেকেই ছিল, 13 সাল থেকেই ছিল। তো 21 সালে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আমরা তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করলাম এবং বললাম যে পরিস্থিতি এই, আমাদের মনে হচ্ছে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে যাবে এবং আমাদের ইসলামপন্থী দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, ইসলামী নেতৃবৃন্দ চলে যাবেন, সেক্ষেত্রে তো মামলা পরিচালনার বিষয় আসবে। তো আমরা আগে পূর্ব প্রস্তুতি হিসাবে কি করতে পারি, মানে কি উদ্যোগ নিতে পারি, যে পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের বন্দীদের কিংবা মেসাকার তৈরি হলে সেখানে আমরা কিভাবে সহজে মানে পার পাইতে পারি। তখন আইনজীবীরা বললেন যে কিছু ওকালতনামা অগ্রিম নিয়ে রাখেন। তো সেই হিসাবে আমরা, আমার মনে পড়ে 2021 সালে মানে মাওলানা মামুনুল সাহেব হুজুর গ্রেফতার হওয়ার পূর্বেই আমি বেশ কিছু ওকালতনামা আমার সামনে এনে মানে আমার কাছে সংরক্ষণ করে রাখছিলাম, যে গ্রেফতার হওয়ার সাথে সাথে যদি ওকালতনামার সিগনেচার নিয়ে কোর্টে মামলাগুলো আমরা মোকাবেলা করতে পারি। মামলা হয়ে গেলে তো মামলা ফেস করতেই হবে, সেখানে তার বিকল্প কিছু নাই। তো মামলা হচ্ছে, মামলা হবে, মামলা ফেস করতে হবে, এই 3টা জিনিসকে মাথায় রেখে আমরা আমাদের প্রস্তুতি নিতে থাকি। বিশেষ করে জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল বেফাকুল মাদারিসুল আরবিয়ার সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর সার্বক্ষণিক তত্ত্বাবধান করে আমাকে নানান পরামর্শ দিতেন, যে এখন এই করা উচিত, এখন এইভাবে উকিলের সাথে পরামর্শ করা উচিত। হুজুরের নির্দেশনায়, সার্বিক নির্দেশনায় আমি এবং আমার টিম সহ আমরা মামলা পরিচালনার জন্য প্রস্তুতি নেই। এই ধারাবাহিকতায় 2021 সালে 18 এপ্রিল
তারপর মামুনুল হক সাহেব উনি গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার সাথে সাথেই মামলার পর মামলা আসলো। তো আমাদের যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল, এই জন্য আমাদের কোনো অস্থিরতা ছিল না। তখন গ্রেফতার হওয়ার পরে 18 এপ্রিলের পরে আমরা একের পর এক মামলার আমাদের উপরে লাগতে থাকে, আমাদেরকে অ্যারেস্ট দেখাতে থাকে। তো সেই সময় তো আবার করোনার একটা বিষয় ছিল, বাইরেও সেভাবে ওখানে বের হওয়া যেত না। সর্বপ্রথম যে মামলা হয়েছে, হেফাজতে একটা সেন্ট্রাল মিটিং হয়েছিল হেফাজতের, সেই মিটিং থেকে ফেরার সময় নারায়ণগঞ্জের ঢোকার সাথে সাথে একটা জায়গা কাশপুর ব্রিজের কাছাকাছি হবে, মদনপুর সম্ভবত, সেখান থেকে মুফতি ইলিয়াস হামিদি, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি মুফতি ইলিয়াস হামিদি ভাইকে 1 নম্বর আসামি করে একটা মামলা হয়। ফার্স্ট মামলা হয় এটা 2021-এর মোদী বিরোধী আন্দোলনের ফার্স্ট মামলা এটা হয়, যদি আমি ভুল করে না থাকি। এই মামলা ইলিয়াস হামিদি ভাইকে সেখান থেকে র্যাব ধরে এবং সেই মামলায় 7 জনকে জাহান্নামী আসামি করা হয়। এর ভিতরে আমিও ছিলাম, আমিও 5 নম্বর আসামি ছিলাম। সেই মামলা দেখানো ওনাকে গ্রেফতার করছে ঈদ থেকে, কাশপুর ব্রিজ থেকে, মদন ঈদ থেকে। আর ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে, মামলারই দেখানো হয়েছে তারবিয়াতুল উম্মাহ গাটারচর থেকে, যে এখানে বসে নাশকতার পরিকল্পনা করতেছিলেন মুফতি ইলিয়াস হামিদি সাহেব। ওনাকে 1 নম্বর আসামি, আরো 7 জন করছে, এর ভিতরে আমরাও আছি। তো এটা হলো ফার্স্ট মামলা। সেই মামলার আসামি হিসাবে আমরাও কিছুটা আতঙ্কিত ছিলাম, আমরা নিজেরই তো আসামি, জাহান্নামী আসামি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আসামি হইলেই বা অসুবিধা কি আছে, মামলা তো ফিস করতে হবে। সেই হিসাবে আমাদের এই মামলার চাপ মাথায় রেখে আমরা বাহিরে সেভাবে মুভমেন্ট করতাম, যত সম্ভব মানে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসেই মামলাগুলো চালানোর চেষ্টা করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নর্মাল ফোন আমরা তখন ব্যবহার করিনি ইচ্ছাকৃতভাবে। আমরা বুঝতেছিলাম যে আমাদের মানে মোবাইলগুলো ট্র্যাক হতেছিল। তো সেই রমজানে এই ঘটনা ঘটলো, এপ্রিল 18 তারিখের পরে মামুন সাহেবের গ্রেফতার হওয়ার পর, আমরা একদিকে হলো মামুন সাহেবের মামলা, আরেকদিকে হলো হেফাজতের অন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যেরকম আমাদের মহাসচিব জালালউদ্দিন আহমদ সাহেব, আতাউল্লাহ আমিন সাহেব, মুফতি শরাফত সাহেব, ইলিয়াস হামিদি সাহেব, মানে অনেক নেতৃবৃন্দ, খুরশিদ আলম কাসিমি সাহেব, ওনারা সবাই অলরেডি তখন গ্রেফতার হয়ে গেছেন। তো ওনাদের মামলা, আমাদের মামলা, আবার অন্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তাদের মামলা, সব মামলায় আমাদের মাথায় মানে একটা প্রেশার ছিল, মামলাগুলো কি হবে, সবাই তো হয়ে গেছে পেরেশান। তো সেই সময়ে আমি জেলখানার সাথে আমার একটা যোগাযোগ ছিল, আগের থেকে যোগাযোগ ছিল, মানে মামলা প্রস্তুতি হিসাবে জেলখানা আমাদের একটা প্রস্তুতি ছিল। তো আমি একদিন নর্মাল ফোনে ওই জেলখানায় কথা বলতেছিলাম যে আমাদের হেফাজতের নেতারা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদেরকে আপনারা সার্ভিস দেন। তৎকালীন একজন বিডিআর ছিলেন, উনি আলেমুল আমাদেরকে ভিতরে খুব সহযোগিতা করছেন। তো উনি আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন, শরীফ ভাই আমাদের তো এই যে আলেমুল আমরা আসছে হেফাজতের, আমরা ওনাদেরকে কি করবো। আমি ফোনে বললাম, নর্মাল ফোনে বললাম যে আপনি ওনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেন। সার্ভিস বলতে জেলখানার ভিতরে যতটুকু আসান বন্দিকে সহযোগিতা করা যায়, একটা ভালো ইতে রাখা, ওয়ার্ডে রাখা, ওখানে নামাজি লোকজন থাকে, তাদের খাবারের এটা যাতে ভালো হয়, হ্যাঁ, ইত্যাদি সুবিধা বলতে যা বোঝায় আর কি, নর্মাল সুবিধা যেটাকে বলে। একজন বন্দি জেলখানার ভিতরে জেল কোডের হিসাবে ওনারা সুবিধাগুলো পান, আর অতিরিক্ত হিসাবে পরিচিত লোকজন থাকলে সুবিধার একটু বেশি হয়। তো আমাকে সেই বন্দি বিডিআর উনি আমাকে ফোনে আমাকে কথাগুলো বলতেছিলেন। আমি কথাগুলো বলার পরে কিছুক্ষণ পরে দেখলাম আমাকে নিউজ হয়ে গেল যে হেফাজত নেতার সাথে কারাবন্দির ফোন আলাপ। আমি তো বুঝতে পারি, তো আমার ফোন যে ট্র্যাক হচ্ছে এটা তখন পর্যন্ত আমার পুরোপুরি মাথায় ছিল না যে আসলে কি সত্যি। অনেকের কাছে শুনছি যে ট্র্যাক হচ্ছে, হবে এরকম, কিন্তু অলরেডি যে হয়ে গেছে। আমি নিউজের ভিত্তি দেখতেছি যে আমি যা কথা বলছি হু আমার কথাটাকে ওখানে বলছে যে এই পাশ থেকে কে বলতেছে, এই পাশ থেকে যিনি বলতেছে আমার নাম শরীফ, ওই পাশ থেকে যিনি বলতেছেন সে তার নামটা বের করতে পারে নাই, কিন্তু একটা নাম আছে। তো ওখান থেকে কথা বলতেছেন, হেফাজতের সাথে বাহিরের যোগাযোগ চলছে। তখন বুঝলাম যে আসলে আমরা পুরোপুরি একটা নজরদারির ভিতরে আছি। সেই হিসাবে তখন থেকে আমরা নর্মাল ফোন ব্যবহার একেবারে সম্পূর্ণ টোটাল বাদ দিয়ে দিছি। আমরা অন্য উপায়ে জেলখানা, কোর্ট এবং বন্দি এই 3টা পক্ষের সাথে আমরা ভিন্ন উপায়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদেরকে যতটুকু পরামর্শ করা যায়। পাশাপাশি বন্দি যারা ছিলেন তাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ সেগুলো আমরা অব্যাহত রাখছি। তো যাই হোক, 2021 সালে যখন মামলা সারা দেশে এই অবস্থা হইলো, আলেমুল আমরা ভিতরে চলে গেলেন। আমরা কিছু লোক বাইরে ছিলাম, বাইরে যারা ছিলাম তারাও আমরা আত্মগোপনে ছিলাম। কেউ মামলার বোঝা নিয়ে
কেউ মামলা থেকে বাঁচার জন্য নানান পরিস্থিতি, একটা আতঙ্ক করে রাখছে, পরিবেশ তৈরি করে রাখছে। তো 2021 সালে সবাই যখন ভিতরে, তখন আমরা চিন্তা করলাম যে এইভাবে বসে থাকার কোনো নাই, আমরা মামলাগুলো ফেস করতে থাকি। কিন্তু তখন রাজনৈতিক পরিস্থিতিটা এত উত্তপ্ত যে কোর্টে যে মামলার নথি, সেই নথির মানে বিচারকের সামনে দেওয়ার পরে উপরে লেখা ছিল হেফাজত, লাল কালিতে লেখা ছিল নথির উপরে হেফাজত। যখন এই মামলাটা হিয়ারিং এর জন্য জামিন জন্য দরখাস্ত দেওয়া হয়তো, তখন উনি মানে একরকম সরিয়ে ফেলে দিতেন ওই নথিটা, আর হেফাজতের মামলা জামিন হবে না, সরাও। এইভাবে একবার, দুইবার, তিনবার আমরা মামলার জন্য ট্রাই করছি, মানে জামিনের জন্য ট্রাই করছি। কিন্তু যাই হোক, মামলা যেহেতু হয়েছে, আমরা মামলা ফেস করব, তখন আমাদের এক সময় মনে হয়েছে যে এটা জেলবাসটা, কারাবাসটা আরো লম্বা হবে, সেক্ষেত্রে আমাদের হাইকোর্টে যাওয়াই যুক্তিসঙ্গত হবে। আমরা বন্দীদের পরিবার এবং তাদের দায়িত্বশীল, বিশেষ করে মাহফুজ সাহেব হুজুরের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের মামলাগুলো এই কোর্ট থেকে হবে না, এটাকে আমরা শেয়ার মিস করে আমরা হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে ফাইট করতে হবে। হাইকোর্টে জামিন হলে যে সরকার আমাদেরকে ছেড়ে দিবে ব্যাপারটা এরকম না। হাইকোর্টে হলে সেটা স্টে হবে, স্টে হওয়ার পর আপিল চেম্বার কোর্টে যাবে, চেম্বার কোর্ট থেকে ফুল কোর্টে যাবে, সেখান থেকে যদি আমরা হয়তো বের হয়ে আসতে পারবো, সেটা লম্বা সময়ের একটা বিষয়, আর সাথে তো টাকা পয়সা আছেই। তো এখানে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন হেফাজতের, তাদের মামলাগুলো ফেস করা তো সহজ ছিল, কিন্তু এরকম অসহায় ছাত্ররা ছিল অনেক, যারা কিছুই না। একটা ছেলে ছিল রাশেদ নামে, সে পড়াশোনা করতো আটিবাজারে একটা মাদ্রাসা, সে হেদায়েতুন জামাতে পড়তো। সে ক্লাসের ভিতরে ছিল, বাহির দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল গেছে, তো ওই মিছিল গিয়ে সে নাকি লাঠি ছোটটা দিয়ে আঘাত করছে, এই নামে তাকে মামলা হয়ে গেছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেল রাশেদ। সে এখনো জুনায়েদ আল হাবিব সাহেবের মাদ্রাসায় শিক্ষার্থী হিসাবে আছে। এই রাশেদ, উনি ভিতরে যারা আলেম ওলামারা ছিলেন, বিশেষ করে বয়স্ক, জুনায়েদ আল হাবিব সাহেব একটু বয়স্ক মানুষ, ওনাদের খুব খেদমত করতেন ছেলেটা। রাশেদ খুব ভদ্র, মানে অমায়িক ছেলে, তার বাড়ি কুমিল্লা। তার বাবা বৃদ্ধ, সে খুঁজে খুঁজে আমাদের এখানে আসছে, মাদ্রাসা পর্যন্ত আমার কাছ পর্যন্ত আসছে, খুঁজে খুঁজে কেন কেন আমাকে পাইছে। তখন রাশেদের মামলাটাও ছিল, হেদায়েতুন হতে পারে একটা ছেলে যে রাজনীতি কিছুই বুঝে না, তার মামলাটাও যখন সিএমএম কোর্ট থেকে জামিন দিল না, তখন আমাদের বোঝা হয়ে গেছে গা আসলে হেফাজতের কোনো নেতার ভাগ্যেই সিএমএম কোর্ট থেকে কিন্তু নিম্ন আদালত থেকে জামিন জুটবে না, তাদেরকে উচ্চ আদালতে যেতেই হবে। তো সেইভাবে ধারাবাহিকভাবে আমরা সব হাইকোর্টের দিকে মুভ করলাম। আমাদের পরিচিত যারা ছিলেন, বিশেষ করে আমাদের সংগঠনের মোহতারাম মাওলানা মামুন সাহেব হুজুর, মহাসচিব বর্তমান দারুল আহমদ সাহেব, আতাউল্লাহ আমিন সাহেব, কুরবান আলী সাহেব, শরাফত সাহেব, ওনাদের সব মামলাগুলো নিয়ে আমরা, ইউসুফ আশরাফ সাহেব সিনিয়র নায়েবে আমির, ওনাদের মামলাগুলো নিয়ে আমরা সবাই হাইকোর্টের দিকে মুভ করলাম। তো যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন না সেই সময়ে, কিংবা সরকার ওনাদেরকে মনে করছে যেন ওনাদেরকে ছেড়ে দেওয়া উচিত, মামলা কম, ওনারা এতটা ঝুঁকিপূর্ণ না সরকারের জন্য, তাদেরকে আস্তে আস্তে হাইকোর্ট থেকে বেল দিছে। সেই বেলে ওনারা নর্মালি বের হয়েছেন, তাও বেশ অনেক দিন পরে। এই সমস্ত মামলা হাইকোর্টে যাওয়ার কোনো বিষয়ই না, মামলার ভিতরে কিছুই নেই। একটা মামলাকে আসামিকে ভিতরে রাখতে হলে মামলার কিছু মেরিট লাগে, যে এই কারণে মামলাটা জটিল, ওনার স্বীকারোক্তি আছে, উনি এজাহার নামে এই সেই কিছুই না। মামলা হয়েছে ঢাকায়, আসামি হয়েছে দেখা গেল বরিশাল। মামলা সম্পর্ক না, এই ঘটনা যে ঘটাইছে, এই ঘটনার সাথে ওনার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তো এরকম আজগবি, যারাকে আমরা গায়েবী মামলা বলি আর কি, যার সাথে ন্যূনতম আসামির কোনো সম্পৃক্ততা নাই, সেই মামলায় ভিতরে অনেকে ঢুকছে। তো সরকার একে একে এদেরকে ছাড়ছে। সর্বশেষ সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে মামুন সাহেব হুজুর, ওনার ব্যাপারটা তো সরকার সবচেয়ে মানে কঠিনভাবে নিয়েছে, ওনাকে কোনোভাবেই ছাড়বে না। যাই হোক, ওনার 2.5 বছর পরে ফার্স্ট মামলা হাইকোর্টে জামিন হয়েছে। হাইকোর্টে 23 নম্বর কোর্টে একটা করছিল, সেখানে মামুন সাহেবের প্রথম 5টা মামলা, আমরা 7টা মামলা মুখ করছিলাম, সেখানে 5টা মামলা জামিন দিচ্ছে, আর 2টাতে জামিন দেয় নাই। এইভাবে আমাদের জামিন প্রক্রিয়াটা শুরু হয়েছে 21 সালে। তো হইতে 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 সেটা 2021 সালে শেষ পর্যন্ত আসছে আর কি, 21 বলে 2024 শেষ পর্যন্ত আসছে। এরপরে তো সব নেতৃবৃন্দ বের হইলেন। কিন্তু একটা কথা, মামলার টোটাল হেফাজতের যে মামলাগুলো, সেই সব মামলার বিস্তারিত এজাহার এবং মামলার আসামি কারা কারা, কয়টা মামলা কয়জনের নামে, এটা মাহফুজ সাহেব হুজুরের তত্ত্বাবধানে আমার কাছে এটা সংরক্ষিত ছিল। বিস্তারিত একটা মামলার আদ্যপান্ত যা থাকে, মামলার এজাহার থেকে নিয়ে, চার্জশিট থেকে নিয়ে, মামলা কারা কারা আসামি, এজাহার নামীয় কারা, এজাহার নামীয় কারা না, হ্যাঁ মামলা কি বিচারাধীন কিনা, এটা কোন প্রক্রিয়ায় আছে, কতজন আসামি আছে, কে কতদিন জেল কাটছে, টোটাল একেবারে টপ টু বটম পুরো হিস্ট্রি আমার কাছে। শুধুমাত্র নেতৃবৃন্দের বাইরে? হ্যাঁ, নেতৃবৃন্দের বাইরেও। আচ্ছা আচ্ছা।
মানে বললাম তো সারা দেশে আমাদের জানাশোনার ভিতরে যেখানে যা তথ্য পাইছে এটা কালেক্ট করছি, কালেক্ট করে আমাদের কাছে রাখছি, যাকে যেদিকে সার্ভিস দেওয়া যায় আর কি, পরামর্শ করা যায়। তো আওয়ামী লীগের সময় শেখ হাসিনা তো অনেক নাটকবাজ মানুষ, সে একদিকে নেতৃবৃন্দকে জেলে রাখতো, আবার নেতৃবৃন্দকে লোভ দেখাইতো যে আপনাদের মামলাগুলো তালিকা দেন, আমরা মামলাগুলো তো প্রত্যাহার করে দিচ্ছি, এরকম একটা নাটক সে সবসময় অভিনয় করতো। তো সেই হিসাবে আওয়ামী লীগের সময়ে 2022-23-এর সময় 22 থেকে 22 বিশেষ করে 23-এর শেষ দিক থেকে আমরা সারা দেশে যে মামলাগুলো ছিল, এই মামলাগুলো কার নামে কয়টা মামলা, ব্যক্তির বিপরীতে মামলা কয়টা, মামলার বিপরীতে ব্যক্তি কয়জন, এইভাবে নানান রকমের করে ফরম্যাট করে সরকার যখন যেভাবে চাইছে, তৎকালীন সরকার যেভাবে চাইছে আমরা সেই মামলাগুলো দিছি। মাহফুজ সাহেবের নেতৃত্বে আমি তো 3বার সচিবালয়ে গেছি, ওখানে যে আন্দোলনের সচিব ছিলেন, এই কাজের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার কাছে উনি যে ফরম্যাটে মামলাগুলো জমা দিতে বলছেন যে আপনার মামলাগুলো তালিকা দেন, সারা দেশে আপনাদের নামে কোথায় কোথায় মামলা আছে, আমরা মামলাগুলো প্রত্যাহার করে দেবো, অবস্থা যে মামলাগুলো আমাদের কাছে মনে হবে যেগুলো সেগুলো আমরা প্রত্যাহার করে দেবো। আমরা বলছি আমাদের সব মামলাই মিথ্যা মামলা, এটার সাথে আমাদের নেতৃবৃন্দের কোনো, আমাদের কর্মীদের কোনো, হেফাজত নেতা কর্মীদের কোনো যোগাযোগ নাই, এটার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এটার সাথে তারা জড়িতই না মারামারির সাথে। আমরা এই মামলার তালিকা বহুবার দিছি, 3বার তো বললাম আমি নিজে দিছি, এই সচিবালয়ের বাইরেও আর একাধিকবার বৈঠক হয়েছে, একাধিকবার কথাবার্তা হয়েছে আলমদের মামলা প্রত্যাহারের জন্য। এই প্রক্রিয়াটা, এই প্রচেষ্টাটা আওয়ামী লীগের সময় থেকে কিন্তু শুরু হয়েছে। আওয়ামী লীগ যেটা করছে এটা পরে বুঝতে পারছি আর কি, এটা ছিল তাদের একটা অভিনয়। আমাদের দিকে তালিকা নিত, তালিকা নিয়ে ওই তালিকায় কারা কারা আছে এটা আরো ওনারা ফাইন্ড আউট করতো, আর আমরা মনে করতাম কি আমাদের মামলা প্রত্যাহার প্রক্রিয়া থেকে শুরু হয়েছে। এরকম একটা লামসামের ভিতরে আমরা ছিলাম। এরপরে এইভাবে চলতে 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 মোটামুটি সব মামলা যখন হয়েছে, কোনো মামলা তো প্রত্যাহার হয়ই নাই, সর্বশেষ আমাদের নেতৃবৃন্দ, সর্বশেষ নেতৃবৃন্দ যখন বের হয়ে আসছেন, বিশেষ করে মামুন সাহেব হুজুর, উনি যখন বের হয়ে আসলেন, তারপরে আমরা চিন্তা করলাম যে এই আওয়ামী লীগের সময় তো মামলা প্রত্যাহার হওয়া সম্ভব না, আমরা মামলাগুলো নিয়ে কি করতে পারি। তখন আমাদের নেতৃবৃন্দ এক একজনের এক এক মতামত আসছে, হেফাজতের নেতৃবৃন্দের ভিতরে এক এক সময় এক এক পরামর্শ আসছে যে আমরা মামলাগুলো নিয়ে কি করতে পারি। তবে সিদ্ধান্ত এটা ছিল যে কোনো উপায় হোক আমাদের মামলাগুলো যেহেতু মিথ্যা, মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নিতে হবে। তো সেই সময় থেকে নিয়ে হেফাজত কেন্দ্রীয়ভাবে একটা কমিটি করে দিয়েছিল। বিশেষ করে এই 5 আগস্টের পরে একটা মিটিং হয়েছিল হেফাজতের কেন্দ্রীয় মিটিং, সেখানে সিদ্ধান্ত হয়েছিল সারা দেশের মামলাগুলো প্রত্যাহারের জন্য সারা দেশে একটা কমিটি করতে হবে, শক্তিশালী কমিটি, যে কমিটি কাজ হবে মামলা প্রত্যাহারের বিষয়ে, তারা সর্বোচ্চ এখানে সময় দিবে, কাজ করবে। সেই হিসাবে মোটামুটি 5টা জেলা, ঢাকা, বিবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই 5টা জেলায় মামলা বেশি। যেরকম ঢাকায় মামলা বেশি, তারপরে হয়েছে বিবাড়িয়া, তারপরে চট্টগ্রাম, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে হলো মুন্সিগঞ্জ। তো সেই হিসাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ঢাকা জেলার জন্য বেফাকের মহাসচিব মুফতি মাহফুজ সাহেব হুজুরকে প্রদান করে, নাইবে আমি হেফাজতের, ওনাকে প্রদান করে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এবং সেই কমিটি আমিও সম্পৃক্ত। যে ঢাকার জেলার যে মামলাগুলো আছে, বিশেষ করে ঢাকার 50টা থানা, পাশে আছে দোহার এবং এই কি বলে ওটাকে নবাবগঞ্জ, তারপরে সাভার, এগুলো সবগুলার ঢাকা জেলার যে মামলাগুলো আছে মামলাগুলো প্রত্যাহারের জন্য মাহফুজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। এমনিভাবে নারায়ণগঞ্জে মামলা প্রত্যাহারের জন্য মুফতি মনির হোসেন কাসেমি সাহেব হেফাজতের যুগ্ম মহাসচিব হুজুরের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। নারায়ণগঞ্জের সব মামলাগুলো প্রত্যাহারের জন্য ওনারাই করবে, চেষ্টা করবে। তারপরে বিবাড়িয়ার হেফাজতের মহাসচিব সাজিদ শাহ হুজুরের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে, যে এই কমিটি বিবাড়িয়াতে যত হেফাজতের নামে মামলা হয়েছে, মামলাগুলো কিভাবে প্রত্যাহার হইতে পারে সেগুলো এসআর উঠে সবকিছু রেডি করবেন ওনারা। চট্টগ্রামে আজিজুল ইসলামাবাদী সাহেব হুজুর আর হারুনিজার সাহেব, ওনাদের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। এর বাইরে সারা দেশে যে মামলা আছে সেটার সংখ্যা কম। মেসাকাটটা হয়েছে এই কয়টা জায়গায়, ঢাকা, বিবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই কয়টা জায়গায় কিন্তু মেসাকাটটা বেশি হয়েছে, মামলাও বেশি হয়েছে। তো সেই হিসাবে অন্য অন্য জেলাগুলোর মানে এই মহিউদ্দিন রব্বানী সাহেবকে আহ্বান করা হয়েছে যে এর বাইরে, এই 5 জেলার বাইরে যে জেলাগুলো আছে এই জেলার মামলাগুলো আপনি সংগ্রহ করবেন। সেই হিসাবে আমার কাছে তথ্য নিয়ে ওই মহিউদ্দিন রব্বানী সাহেবের ছেলে মাওলানা আফসার মাহমুদ সাহেব, হেফাজতের দায়িত্বশীল, তো ওনার সাথে আমি সমন্বয় করে বাকি জেলাগুলোর মামলা কোথায় কি আছে এগুলো আমরা সংরক্ষণ করে এগুলোকে একটা কাগজে লিপিবদ্ধ করছি। তো সেই হিসাবে 5 আগস্টের পর আমরা সরকার একটা মামলা প্রত্যাহারের জন্য একটা কমিটি করছে। সেই কমিটিটা প্রত্যেক জেলার যিনি ডিসি আছেন, ডিসিকে প্রদান করে ওই জেলার এসপি
এবং সাথে আরো 3 জন করে মোট 5 জনকেই করে মামলা প্রত্যাহার সংক্রান্ত সারা দেশে 64 জেলায় একটা কমিটি করে দিয়েছে। এই কমিটির কাছে যে সমস্ত মামলা রাজনৈতিক বলে বিবেচিত সেই মামলার যারা ক্ষতিগ্রস্ত, মামলার যারা মানে আসামি, তারা যাতে সেখানে জমা দেয়, সরকারের পক্ষ থেকে একটা এই সার্কুলার দেওয়া হয়েছে। আমার সামনে একটা সার্কুলার আছে, সেটা হলো দিছে যে 6 জানুয়ারি 2009 সাল থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহারের জন্য ওনারা একটা ছক দিয়ে দিয়েছেন যে এই ছকের আলোকে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে। সেই হিসাবে আমরা হেফাজতের এখান থেকে ঢাকা মহানগর থেকে একজন আদালত বিপ্লব হুজুর, মামুন শাহ হুজুর, মনির কাসিম শাহ হুজুর, এই 3 জনের নেতৃত্বে আমরা ঢাকা জেলার 68টা মামলা প্রথম ডিসি বরাবর জমা দিই। ঢাকা জেলার ডিসির সাথে সাক্ষাৎ করে আমরা নিজেরা উপস্থিত থেকে সেখানে জমা দিই প্রথম 68টা মামলা। এর পরবর্তীতে আরো 4টা মামলা আমি জমা দিই। মোটামুটি 71টা বা 72টা মামলা ঢাকা জেলা আমরা এখানে জমা দিয়ে দিচ্ছি। 15টা থানা, ঢাকা 50টা থানা, সেখানে 15টা থানা ভিতরে মামলা হয়েছে, বিশেষ করে পল্টন, মতিঝিল, রমনা এবং পাশাপাশি উত্তরা, পূর্ব, উত্তরা, পশ্চিম, তেজগাঁও আছে, তারপরে আপনার দারুস সালাম আছে, মিরপুর আছে, তারপরে যাত্রাবাড়ি আছে, কেরানীগঞ্জ মডেল আছে। এই সব মামলাগুলো মোটামুটি 50 আমরা হিসাব করে দেখছি যে আমাদের কাছে 15টা থানা মোটামুটি, আমরা যদি মানে ভুল না করে থেকে আমাদের কাছে যে তালিকা আছে সেখানে হলো ঢাকা জেলায় পল্টন থানায় 29টি মামলা, তারপরে মতিঝিল 6টা, শাহবাগ 5টা, রমনা 3টা, দারুস সালাম 5টা, ডেমরা 1টা, যাত্রাবাড়ি 2টা, তেজগাঁও 1টা, উত্তরা পূর্ব 1টা, উত্তরা পশ্চিম 1টা, মোহাম্মদপুর 2টা, শেরেবাংলানগর 1টা, কেরানীগঞ্জ মডেল 4টা, মিরপুর মডেল 6টা, বাটারা 1টা। মোট এই 15টা থানায় 68টা মামলা হয়েছে। সেই 68টার ভিতরে 49টা চার্জশিট হয় নাই আর 19টা চার্জশিট হয়েছে। এই তালিকাটা আমরা এই সরকার যে মামলা প্রত্যাহারের জন্য করছিল, একটা চিঠি দিয়েছিল, সেখানে বলা হয়েছে যে আপনারা 17ই ডিসেম্বরের ভিতরে মামলা প্রত্যাহারের জন্য ডিসি বরাবর আবেদন করবেন। আমরা 17ই ডিসেম্বর 2024-এর আগেই আমরা ডিসির সাথে সাক্ষাৎ করে মামলা প্রত্যাহারের এই পুরো তালিকা দিছি, মামলার নম্বর দিছি, থানার নাম দিছি এবং এই মামলার যে এজাহার, সেই এজাহার কপি দিয়ে দিছি। ওনারা যা যা চাইছেন সব আমরা নিজেরা বুঝাই দিয়ে আসছি। তো এইভাবে লম্বা একটা সময় চলছে। তারপরে সারা দেশে এইভাবে আমাদের হেফাজতের দায়িত্বশীলরা ওনারা ডিসি বরাবর মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন করছেন। তো একটা সময় আমাদের কাছে মনে হয়েছে যে মামলার গতি পাচ্ছে না, মামলা প্রত্যাহারের যে কাজটা গতি পাচ্ছে না। গতি না পারার অনেকগুলো কারণ আছে। একটা কারণ এটা যে হেফাজতের মামলা সংখ্যা অন্য রাজনৈতিক দলের তুলনায় কম। যেমন আমাদের যে হিসাব আছে সেটা হলো আমরা 300 নিচে, হেফাজতের মামলা 300 নিচে হবে সর্বসাকুল্যে পুরা বাংলাদেশের হেফাজতের বিরুদ্ধে সরকার যে মামলাগুলো দায়ের করছে সেই মামলাগুলোর সংখ্যা মানে নিশ্চিত 300 নিচে। অর্থাৎ আমরা কখনো এটা 218 পাইছি, কখনো 222, কখনো 250, কখনো 270, এরকম মানে 300 নিচে আছে, পৌনে 300। সেই হিসাবে সরকার যারা মামলা প্রত্যাহার সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটির কাছে যাচাই বাছাই হয়ে যেভাবে যায়, যারা কাজটা করেন তাদের জনবলের সংকট আছে, যাচাই বাছাই একটা কমিটি আছে, সেই কমিটির লোকবল এবং এগুলো কম থাকার কারণে তারা মামলার লোডটা তারা নিতে পারতেছেন না। এদিক দিয়ে আমাদের নেতাকর্মী যারা আছেন হেফাজতের, আমরাও বিরক্ত যে আমরা হলাম এই সরকারের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত, আমাদের নামে অল্প কিছু মামলা আছে, আমাদের মামলাগুলো প্রত্যাহার করে দিলে তো আমরা বেঁচে যাই। আমাদের মানুষগুলো নিরীহ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ, তারা মাদ্রাসার ক্লাস বাদ দিয়া, সবক বাদ দিয়া তারা এই কোর্টে সকালবেলা যাবে, দুপুরবেলা আসবে, সকালবেলা যাবে, বিকালবেলা আসবে। সে শিক্ষকতা করে ঢাকায়, তার মামলা হয়েছে ফরিদপুর, বাড়ি হয়েছে ফরিদপুর, মামলা হয়েছে ঢাকায়। এই যে এই পেরেশানি, এটার জন্য আমাদের নেতাকর্মীরা, আমাদের দায়িত্বশীলদের উপর অনেক চাপ ছিল এটা যে আমাদের হেফাজতে মামলাগুলো প্রত্যাহার হয় না কেন। তো সেই প্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন, উপদেষ্টার সাথে যোগাযোগ করছেন। তো ওনারাও আন্তরিক না সেটা না, কিন্তু মূল বিষয় হলো মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে আইন এবং বিচার যে আছে, আইন মন্ত্রণালয়ের অধীনে সলিসিটর শাখা আছে একটা, যারা মামলাটা মানে সরকারকে যারা আইনি পরামর্শ দেন সলিসিটর শাখায়, সেই শাখায় সন্ধান পাইলাম আমরা যে আমরা সেই শাখায় গেলে কাজটা গতি পাবে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হলো সেখানে যান। তো আমি সেখানে গেছি, সুপ্রিম কোর্টের ওখানে সলিসিটর শাখা আছে, সলিসিটর উইং এর এখানে গিয়ে ওখানে একজন উপসলিসিটর আছেন যিনি উপসচিব, ওনাকে হলো উনি উপসলিসিটর বলে ওনাকে সানা মাহরুফ সাহেব, উনি চিঠিগুলো সারা দেশে পাঠাইছেন সরকারের সিদ্ধান্তের আলোকে যে রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য আপনারা আবেদন করেন। তো সানা মাহরুফ সাহেবের সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করছি ওনার অফিসে গিয়ে। আমি কে বললাম আমাদের হেফাজতের নামে এই মামলাগুলো আছে, আমাদের এগুলো দ্রুত এগুলো প্রত্যাহার হওয়া উচিত। তখন উনি বললেন যে উনি আরেকটা ছক দিলেন, বলেন হুজুর এই ছকে আপনারা আপনাদের মামলাগুলো, হেফাজতের মামলাগুলো নিয়ে আসেন, আমরা প্রত্যাহার করে ব্যবস্থা করতেছি। এবং আইন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব
যারা মতিউর রহমান সাহেব, উনিও আমাদের সাথে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন, যা আপনাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য আইন উপদেষ্টা আসিফ সাহেব উনি আন্তরিক, আমরাও আন্তরিক। এখন আমাদের মামলা মানে লোকবল কম থাকার কারণে আমরা পারতেছি না, আপনারা যদি একটু সহযোগিতা করেন। তখন আমি উপসলিসিটর সাহেব, উপসচিব যিনি আছেন মারুফ সাহেব, সানা মারুফ সাহেব, ওনার সাথে যোগাযোগ করলাম, সাক্ষাৎ করলাম, বললাম যে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমরা কিভাবে, আপনাদের লোকবল কম, সেখানে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। তো উনি বললেন যে মামলাগুলো কোন ধারায় হয়েছে, মামলাগুলোর এজাহার নামে আসামি কয়জন, অজ্ঞাতনামা আসামি কয়জন, মামলাগুলোর লাস্ট পজিশন কি, এই বিষয়ে আপনারা একটা সব দিয়ে দিয়েছেন যে এইভাবে আপনারা লিখে নিয়ে আসেন, পেন ড্রাইভে করে আমাদের কাছে দিয়ে দেন, তাহলে আমাদের নতুন করে টাইপ করা লাগলো না। সেই টাইপিস্টটা আমাদের নাই, এই পরিমাণ টাইপিস্ট না যে পরিমাণ মামলার চাপ আছে। তাই আমি বললাম এটা তো আমার কাছে টাইপ করাই আছে, আমাদের হেফাজতে সব মামলার বিষয়ে আমার কাছে টাইপ করাই আছে। আপনি বললে আমি 1 ঘন্টার ভিতরে আপনার কাছে সরবরাহ করতে পারি, আমি পেন ড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারে দিয়ে দেবো, আপনি শুধু আমি এজাহার দিয়ে দিবে, এজাহার সাথে মিলিয়ে দেখবেন যে সঠিক কি সঠিক না। আমরা যে তালিকা দিছি এটা বাস্তবতা কতটুকু আপনি এটা যাচাই করে ফেলতে পারেন মুহূর্তের ভিতরে, 1 মিনিটও লাগবে না একটা মামলা যাচাই করতে, আমি আপনাকে এইভাবে রেডি করে দিয়ে দিব। তো উনি বললেন এটা গোট, এটা খুব ভালো হয়। সেই হিসাবে আমি হেফাজতের মামলাগুলো 2 ধাপে, মূলত প্রথম ধাপে একটা দিলাম, একটা তালিকা দিলাম, এটা পেন ড্রাইভে করে হার্ড কপি এবং সফট কপি 2 ভাবে ওনাদের কাছে দিছি। তো ওনারা কম্পিউটারে নিয়ে গেছেন, কম্পিউটারে নিয়ে ওনারা খুব খুশি হইলেন যে হ্যাঁ কাজটা অনেক আগায় দিয়েছেন আপনি, আমাদের একটা একটা করা লাগতো। তো 2 ধাপে আমি মূলত 218টা মামলা তালিকা দিছি, 2 ধাপে সফট কপি হার্ড কপি দুইটাই ওনাদেরকে সরবরাহ করছি। তো 2 ধাপের প্রথম ধাপে যে মামলাগুলো আমি জমা দিয়েছিলাম, সেই মামলাগুলো ওনারা এই গত মিটিংয়ে ওনারা উত্থাপন করছেন, উত্থাপন করে সেখানে মামলাগুলো ওখানে যে মামলা প্রত্যাহার কমিটি আছে আইন মন্ত্রণালয়ের অধীনে, সেখানে সপ্তাহে 1 দিন 2 দিন মিটিং হয়, সেই মিটিংয়ে এগুলো উপস্থাপন হয় এবং ওই সানা মারুফ সাহেব যিনি উপসলিসিটর উনি এগুলো ব্যাখ্যা দেন। ওখানে লেখা আছে কাগজে মামলাগুলো কি পজিশনে আছে, কোন ধারায় আছে, সব লেখা আছে আমাদের। তারপরেও কোনো মিটিংয়ের ভিতরে উনি জবাবদিহি করেন আর কি, যে এই মামলাটার এই পজিশন, এটার অন্য সুবিধা অসুবিধা কি ওনারা ব্যাখ্যা করেন। ওখান থেকে 5 হয়ে গেল বা 5 হয়ে গেল। তো সেই হিসাবে এখন পর্যন্ত আমরা 218টা মামলার তালিকা এখানে জমা দেওয়া হয়েছে। কম বেশ এটাকে আরো কম বেশ হয়েছে, কারণ শুধু যে আমি জমা দিছি তা না, এখানে আরো হেফাজতের অন্য পক্ষ যারা, অন্য দায়িত্বশীল যারা, তারাও তাদের মতো ব্যক্তিগতভাবে অনেকে জমা দিচ্ছেন। যাই হোক, ধরে নিই যে আমরা 300 নিচেই হবে। আমি দিচ্ছি 218টা, অন্যরা আরো কিছু দিচ্ছেন, সব মিলে এটা 300 নিচেই হবে। তো সরকার যেভাবে আমাদের সাথে যেভাবে যোগাযোগ হচ্ছে, তাতে আমরা আশাবাদী যে মামলাগুলো দ্রুতই প্রত্যাহার হয়ে যাবে। অলরেডি এখন পর্যন্ত যে মামলা প্রত্যাহারের যে চিত্র আমাদের কাছে আছে, সেটা হলো ঢাকা জেলায় 58টা মামলা প্রত্যাহার আবেদন করা হয়েছে, 21টা প্রত্যাহার হয়ে গেছে, প্রত্যাহার বাকি আছে 37টি। চট্টগ্রাম জেলায় 41টা আবেদন করা হয়েছে, 27টা প্রত্যাহার হয়ে গেছে, 14টি বাকি আছে। নারায়ণগঞ্জে 28টি মামলা, 16টি প্রত্যাহার হয়েছে, 12টি বাকি আছে। মুন্সিগঞ্জে 11টি মামলা হয়েছে টোটাল হেফাজতের নামে, যেখানে মধুপুরী বিশ্ব হুজুর আছেন, হুজুরের ছেলেরা আছেন, ওনারা আছেন। তো 11টা মুন্সিগঞ্জের 11টা মামলা 11টা প্রত্যাহার হয়ে গেছে, মুন্সিগঞ্জের কোনো হেফাজতে কোনো মামলা বাকি নেই। বিবারিয়া 83টা মামলা জমা দেওয়া হয়েছিল, আমি জমা দিছি 71টা, কারণ 71টা কাগজ আমার কাছে সংরক্ষিত ছিল, এই জন্য 71টা আমি জমা দিছি। সেখান থেকে 69টা অলরেডি প্রত্যাহার হয়ে গেছে গত ওই যে পরশু দিনের মিটিংয়ে। আর গাজীপুরে 6টি মামলা আছে, এগুলো কোনো প্রত্যাহার হয় নাই। বগুড়া একটা আছে, কুমিল্লা একটা আছে, খুলনাতে একটা আছে, এগুলো প্রত্যাহার হয় নাই। মানে আমরা আবেদন করছি 218টা মামলা প্রত্যাহারের জন্য, 75টা প্রত্যাহার হয়েছে আর 143টা প্রত্যাহার হয় নাই। প্রত্যাহারের প্রক্রিয়াধীন আছে। আশা করতেছি আমরা হয়তো এই মাসের ভিতরে বাকিগুলো প্রত্যাহার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মোটামুটি আর কি মামলা সংক্রান্ত মানে কথা তথ্য আমরা। এখন আমাদের সর্বশেষ যে 24শে জুলাই অভ্যুত্থান, সেখানে আপনি কিভাবে অংশগ্রহণ করেন, কোথায় কিভাবে অংশগ্রহণ করেন, এই বিষয়টা আমাদেরকে শেয়ার করতে যদি। 24শে গণ অভ্যুত্থানের অংশীদার আসলে ফ্যাসিস্ট হাসিনা ছাড়া সবাই, কিংবা আওয়ামী লীগ ছাড়া বাকি যারা আছে, এনটি আওয়ামী লীগ সবাই এটার অংশীদার। সেই হিসাবে আমি 18 কোটি মানুষের ভিতরে আওয়ামী লীগ বাদ দিয়া, মানে ফ্যাসিস্ট বাদ দিয়া বাকি যা আছে, সে অনেক মানুষের ভিতরে আমি একজন ক্ষুদ্র মানুষ। তবে হাসিনার প্রতি আমার ব্যক্তিগত একটা ক্ষোভ আছিল এই মামলার কারণে, কারণ মামলার কারণে আমি যেই পরিমাণে হয়রানির শিকার হয়েছি, আমার কাছে মনে হয়েছে হাসিনাকে একটা শিক্ষা দেওয়া উচিত। এবং সেটা আমার মনের ভিতরে, আমি আমার পরিকল্পনার ভিতরেই ছিল যে কোনোদিন যদি হাসিনাকে বাটে পাওয়া যায়, আমি এটার মানে লাভে আসলে নিব। সেই হিসাবে অন্য যারাই নির্যাতিত, সবার মতো আমি একজন মানুষ। তো
অভ্যুত্থানের আগের থেকেই আমি আন্দোলনের শুরু থেকেই মানে আলাদাভাবে মানে আমি সংগঠনের না ব্যক্তিগত পর্যায়ে, কারণ ওই সময় আওয়ামী লীগের সময় তো আসলে দলীয় ব্যানারে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করাটা একটা কঠিন ছিল। যখন ছাত্ররা আন্দোলন করছে তখন তো আসলে কারোই ব্যানার ছিল না, সে না বিএনপি না জামাত না হেফাজত না অন্যান্য দল, কারোই তো ব্যানারে কেউ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। তো আমি যেহেতু কোর্ট কাছারিতে যাতায়াত করি 2021 সাল থেকে, এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে কাজ না থাকলেও আমি ভার্সিটির ভিতরে হাইকোর্টের ইতে বসে থাকতাম যে কখন কোন আন্দোলন হয়, বিশেষ করে হাইকোর্টের ভিতরে আইনজীবীরা যে আন্দোলন করতেন সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করছি। কারণ আমাদের অধিকাংশ মামলা ছিল হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেবের কাছে। তো উনি হইলেন বর্তমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উনি হলেন চেয়ারম্যান। তো আমার যেহেতু ওনার চেম্বারের সাথে আমার যোগাযোগ খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ, অনেক মামলা থাকার কারণে ওনার চেম্বারের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ, আর ওই সব আন্দোলনগুলো ওনার চেম্বার থেকে হইতো। এই জন্য আমি ওই ঢাকা বিশ্ব মানে হাইকোর্টের ভিতরে যা উকিলদের আন্দোলন হইতো সেখানে আইনজীবী হিসাবে না, আমি মানে দর্শক হিসাবে থাকতাম, সেগুলোকে লাইভ করতাম। কখনো কখনো অনেক কিছু লাইভ করে নেই ভয়ের কারণে, আবার কিছু কিছু জিনিস লাইভও করছি। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন খুঁজে না পাইতাম, কি হাইকোর্টে কোনো আন্দোলন খুঁজে না পাইতাম, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতাম, এখানে কোনো আন্দোলন পাইয়া যেতাম। তো এইভাবে যে আন্দোলন শুরু হয়েছে, বিশেষ করে জুলাই সম্ভবত 18 তারিখ যেদিন সর্বপ্রথম আপনার এই কমপ্লিট শাটডাউন শুরু হইলো, সেদিন আমি সেগুনবাগিচা ছিলাম মামলার কাছে। তো সেই সময় আমি প্রথম পোস্টটা পাই এই আসিফ মাহমুদের যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা। সেই সময় আমার শরীরের ভিতরে একরকম উত্তেজনা তৈরি হয়েছে যে এবার মনে হয় কিছু হবে। সেখান থেকে পোস্ট দিই, এবং পোস্ট যখন দিছি তখনই আমি খেয়াল করছি যে পোস্ট দেওয়ার পরে আমি ধরে নিয়েছি যে আমি আর হয়তো বাইরে থাকতে পারবো না, আমি হয়তো জেলে যাবো। কারণ তখন হারুন সাহেব ছিলেন, টিভির হারুন সাহেব, উনি তো এই নাটক করার জন্য আমাকে শুধু একটা পোস্ট দেওয়ার কারণে উনি ধরে নিয়ে যেতে হবে, এই রাইট ওনাদের ছিল। তো সেই সময় থেকে চেতনা নিচ্ছি। এরপরে কখনোই আমি জুলাই 18 তারিখের পরে আমার মনে হয় না, আমার যতটুকু মনে পড়ে আমি কোনোদিন রাত্রে ঘুমাইতে পারি নাই। একেবারে 5 আগস্ট পর্যন্ত রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না। আমি বাচ্চাদের সাথে শুয়েছিলাম সারাতেই, কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমি সারা রাত অনেক লম্বা সময় এই সমস্ত ভিডিও দেখে, মারামারি দেখে আমি নিজে কান্নাকাটি করছি একা একা, আর আন্দোলনের জন্য কি করা যায় সেটা চিন্তা করছি। এরপর 28 জুলাইয়ের পরে বসিলা যে জায়গাটা, বসিলা স্পট, এটা গুরুত্বপূর্ণ স্পট ছিল, সেখানে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত হই। তো সেখানে একটা মাদ্রাসা আছে, তারিবাতুল উম্মাহ মাদ্রাসা, পাশাপাশি মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসা ছাত্র এবং অন্য দায়িত্বশীলদের সাথে নিয়ে আমরা চিন্তা করছি যে আমরা তো খুব বেশি কিছু করতে পারবো না, আমাদের শক্তিও তো সেরকম নাই, আমরা একটা কাজ করতে পারি মানুষকে। আমরা অন্তত পানি গরম ছিল তখন, প্রচুর গরম ছিল। সেখানে আমরা মনে করলাম যে পানি বা শরবত জাতীয় কিছু জিনিস মানুষকে পান করায়, যদি মানুষকে এতটুকু করতে পারি, হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি এক গ্লাস পানি খাওয়াইতে পারি, এটাই হয়তো আমার জন্য একটা কিছুটা এরকম ঈদ থেকে আমরা ওখানে একটা পাতিলের ভিতরে চিনি শরবত বানায়া মানুষদেরকে পানি পান করাইছি। তো আমি দেখতাম আমার সামনে র্যাবের কর্মকর্তারা, তারা তো সিভিল বেশে ছিল, তারা আমার কাছ থেকে শরবত খাইছে, আমার হাত থেকে শরবত খাইছে, আবার ক্যামেরাটা আমার দিকে ধরে রাখছে, এমন ভাবে মোবাইলটা ধরছে। আমি যদি বুঝতে না পারি যে উনি মোবাইলটা ধরছে, কিন্তু আমি যেহেতু মানে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত হাসিনার এই যে এজেন্সি কিভাবে কি করে, আমার একটা মোটামুটি প্রাথমিক ধারণা ছিল যে এজেন্সিগুলো কিভাবে তথ্য সংগ্রহ করে, আমার মোটামুটি একটা ধারণা ছিল। সেই হিসাবে আমার কাছে মোটামুটি পরিষ্কার যে আমি যে এখানে শরবত খাওয়াচ্ছি বা আমরা যে এখানে শরবতের দায়িত্বে আছি, এটা অলরেডি গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে। যা মানে অনুমান করছি সেটাই বাস্তব হয়েছে, যে এখান থেকে এই মাদ্রাসা ছাত্ররা এখানে শরবত পান করাইতেছে, শরবত খায় এরা র্যাবের অফিসে আক্রমণ করতেছে। তো যখন র্যাব আমাদেরকে এই তথ্য দিল, ওখান থেকে খবর পেলাম না আমাদের বিরুদ্ধে অভিযোগ, তখন আমরা মনে করলাম যে না, এখানে এই জিনিসটা আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। এরপরে একরকম পলান্তি, আমার বাসায় নদীর ওই পারে, আমি ওই সাবার দিয়ে আমার বাসায় গেছি রাত্রেবেলা, টলার দিয়া নদী পার হইয়া। আমি বসিলে ব্রিজ দেওয়া যায় না, কারণ আমি জানি আমার পিছনে লোক লেগে থাকবে, আমার পাওয়ার সাথে সাথে আমাকে ধরে নিয়ে যাবে। এটা একদম কনফার্ম, এটা আমার বিশ্বাস ছিল, বাস্তবে কিছু জানি না, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমাকে পাওয়া মাত্র আমাকে তুলে নিয়ে যাবে। সেই হিসাবে আমি আমার কিছু লোকজন কিনে মোবাইল অফ করে আমি রাত্রেবেলা ওই নদীর টলার দিয়ে পার হয়ে ওই পারে যাইতাম, আবার এদিক দিয়ে চলে আসতাম, বাসায় থাকতাম না, বিন্দু জন্য থাকতাম। শেষ পর্যন্ত একটা সময় গিয়ে আমাদের শরবত পান করানোটা বন্ধ করে দিতে হলো, ভয়ে আতঙ্কে, নানান কারণে। কিন্তু আমাদের মন কোনোভাবে মানতেছিল না যে এই আন্দোলনের সাথে শরবত পান করানো পারবো না, মানুষকে পানি খাওয়াইতে পারবো না, এটা আমরা আমাদের হয়েছে মানতে পারতেছিলাম না। পরে সর্বশেষ দিন 5 আগস্ট সকালবেলা আবার ঝুঁকি নিলাম, যা হবার হবে।
আমরা মাদ্রাসা কোনো কিছু ব্যবহার করবো না, আমরা ডেকোরেটর থেকে পাতিল আনছি, ডেকোরেটর থেকে পাতিল এনে ওখানে বাইরে থেকে চিনি সব করে পানি আনি আমরা ওখানে শরবত গুলো 5ই আগস্ট সকাল থেকে আবার ওখানে শরবত পান করানো শুরু করি। তো মানুষ এক এক সময় এক একটা বলতেছিল যে হাসিনা পলাইতেছে এসে, কিন্তু আমার কাছে বিশ্বাস হতে আমি মনে করছিলাম হাসিনার সাথে অন্তত আরো 10-15 দিন এই লড়াই চলবে, আরো লাশ পড়বে, আরো রক্ত ঝরবে, এরপরে যদি হাসিনা মানে অন্য কোনো বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে বা অন্য কোনো দলের সাথে আপোষ করে সেটা ভিন্ন কথা। কিন্তু হাসিনা এত সহজে পালাইতে পারে হাসিনা, কারণ হাসিনা বক্তব্য ছিল হাসিনা পালায় না, সেই হাসিনা যে পালাইবে এটা আমাদেরও ধারণা ছিল না। যাই হোক 5ই আগস্ট আমরা দুপুর 2টা পর্যন্ত শপথ পান করাইছি, 2টার পরেও আবার শপথ পান করাইছি, 3টা পর্যন্ত পান করাইছি। তারপরে 3টার পরে আমাদের কাছে বিশ্বাস হয়েছে যে হ্যাঁ হাসিনা আসলে চলে গেছে, তখন আমরা পাতিল গুছাইয়া আমরা গণভবন থেকে যাত্রা করছি। এইভাবে মূলত 2024-এ, এবং এই যে 2024-এর এই জুলাই বিপ্লবের পরে অনেক দিন পর্যন্ত, মাস 2 পর্যন্ত আমি নিয়মিত আমি এই অঞ্চলে থাকতাম না। আমার মানে একটা আবেগের জায়গা তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আন্দোলন হয়েছে। সেই সময় আবার বন্যা হয়েছিল ওই যে কুমিল্লা এই ফেনীতে, সেই বন্যার সময় আমি নিজে আলাদাভাবে গিয়া কখনো যাকে যার যখন সাথে যায় তারা পাইছে তারা এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া সেই ত্রাণের এখানে গিয়া ছাত্রদের সাথে সহযোগিতা করছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তারা যদি বিপ্লব না করতো, আমরা দলীয়ভাবে আমরা তো 16 বছর, বিএনপি অন্য দলগুলো 16 বছর থেকে কিছু পারা নাই, চেষ্টা করছে, চেষ্টা করে নাই তা না, চেষ্টা করছে কিন্তু কারোটাই কাজে লাগে নাই। তো এই 2024-এ ছাত্ররা যে ভূমিকাটা নিয়েছে, ছাত্ররা যে ঝুঁকিটা নিয়েছে, এই ঝুঁকির কারণে হয়তো আল্লাহ আমাদেরকে হাসিনার কবল থেকে আমাদেরকে মুক্ত করছে। এই জন্য ওই দায়বদ্ধতার জায়গা থেকে আমি লম্বা সময় পর্যন্ত প্রায় 2 মাস, মানে আগস্ট বিপ্লবের পর 2 মাস আমি নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একা বসে কান্নাকাটি করছি, মানে বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় বসে বসে একাই মানে পাগলের মতো, মানে আবেগের জায়গাটা এত ছিল আমার। তো এইভাবে আর কি মূলত 2024 এবং 2024 পরবর্তী সময়টা আমাদের এইভাবে কাটছে। তো এখন আমি যেটা বলতে চাই যে 2টা কথা আমার, একটা হলো হেফাজতের নেতৃবৃন্দ ওনারা মজলুম হয়েছেন, ওনাদেরকে সরকার অহেতুক হয়রানি করছেন সাধারণ মানুষকে। তো যেটা হয়েছে তো হয়েছে, তো ওনাদের নামে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো নেই, এত পেরেশানির কিছু নাই। আমি মনে করি যে প্রক্রিয়ায় আছে এটা চূড়ান্ত, মানে এখানে আর কোনো ধরনের কোনো ফাঁক ফোকর নাই, কারণ আমি মামলার প্রত্যেকটা পর্যায়ের সাথে জড়িত, প্রত্যেকটা পদক্ষেপের সাথে আমি জড়িত। সুতরাং মামলাটা কোন পর্যায়ে আছে, কি হচ্ছে, কতটুকু আগাচ্ছে, এখন টোটাল আমার সামনে পরিষ্কার ক্যামেরার মতো। তো সেই হিসাবে আমি হেফাজতের দায়িত্বশীলদের কিংবা হেফাজতের কর্মী যারা আছেন তাদেরকে পেরেশানি হয়েছে নিষেধ করবো, বলবো আর কয়টা দিন সবর করেন, ইনশাল্লাহ সব মামলা প্রত্যাহার হয়ে যাবে। সব মামলা, একটা মামলা থাকবে না, একেবারে নিশ্চিত ইনশাল্লাহ হেফাজতে একটা মামলা থাকবে না। কোথাও কোনো বড় ধরনের মামলার মানে আইনের ফাঁক ফোকর দিয়ে যদি 1-2টা মামলা হইতে পারে, এটা আমাদের ধারণা আছে, কিছু মামলা আছে জটিল, এই মামলাগুলো প্রত্যাহার না হইলেও এটাকে কিভাবে করতে হয় সেটা আমাদের হিসাবের ভিতরে আছে। পেরেশানির কিছুই নাই, 1 নম্বর। 2 নম্বর হলো 24-এর বিপ্লবে যারা রক্ত দিছে, যে ছাত্ররা রক্ত দিছে, তারা যে আকাঙ্ক্ষা থেকে রক্ত দিছে, ঐক্যের মাধ্যমে তারা যে সবাইকে সম্মিলিত একসাথে গেথে তারা যে আন্দোলনটা করছে, এই ছাত্র নেতৃবৃন্দের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাদের পাশে থাকা উচিত। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ ফেসিবাদ খুব সহজে ফিরে আসতে পারবে না, এটা আমার সর্বশেষ আবেদন থাকে। প্রাতিষ্ঠানিকভাবে যে শরবত বিতরণ করছেন, প্রতিষ্ঠানের উপর কোনো বাধা বিপত্তি বা কোনো প্রতিক্রিয়া আসছে? হ্যাঁ, ওই যে ওই 24-এর 18 জুলাই আমরা যখন শরবত পান করেছি, যখন ওনারা গোয়েন্দা সংশোধন তথ্য দিছে যে মাদ্রাসা থেকে শরবত পান করানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবে মাদ্রাসায় আসছে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেক্রিফাইস সবাই, মানে প্রতিষ্ঠান, মানুষ, ব্যক্তি, দল, মানে সরকার তো আসলে কাউকে ছাড়ে না, সেই সময়কার হাসিনা সরকার তো কাউকে ছাড়ে না। যাকে শত্রু মনে করছে, যাকে তার মনে করছে সে আমার জন্য ঝুঁকিপূর্ণ, সবকিছুই সে মসজিদের খতিব সাহেব থেকে নিয়ে, মসজিদ ইমাম সাহেব থেকে নিয়ে একদম মসজিদের কমিটির আদনার সদস্য পর্যন্ত সবকিছুই কি করছে। তো অত্যাচার যা করার করছে, কিন্তু সব অত্যাচারের পরে শান্তি জায়গাটা হলো যে হাসিনা নাই এখন, এটা আমাদের খুশির জায়গা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম একজন নীরব সাধকের গল্প, যিনি ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এর পরবর্তীতে শত শত মাজলুমের পাশে তিনি দাঁড়িয়েছেন নীরবে, নিবৃত্তে এবং নিঃস্বার্থভাবে। তার এই গল্প আমাদের এই আত্মপ্রদর্শনীর এই যুগে আমাদের জন্য উপমা হয়ে থাকবে। শুধুমাত্র রাজপথের আন্দোলন নয়, বরং পিছনে থেকেও মানুষের উপকারে কাজে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একজন নীরব সাধক হয়ে সমাজের সর্বক্ষেত্রে
ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাইকে জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।